আমার স্বামীর ফোনে আমার বান্ধবীর 28টা মিস কল দেখে আমি অবাক হয়ে গেলাম। ফোনটা ডাইনিং টেবিলে উপর করে রাখা ছিল। সাইমন যখন ওয়াশরুমে গেল ঠিক তখনই স্ক্রিনটা কেঁপে উঠলো। সাধারণত আমি আমার স্বামীর ফোন ধরি না, আমরা একে অপরকে নিজেদের ব্যক্তিগত ব্যাপারকে সম্মান করি, কিন্তু টানা 3বার ফোনটা ভাইব্রেট করার পর ভাবলাম হয়তো অফিস থেকে কোনো জরুরি কল এসেছে। পর্দা উল্টাতেই আমার বুকের ভিতরটা যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। ফোনের স্ক্রিনে কোনো অপরিচিত নাম্বার নয়, জলজন্ত একটা নাম ভেসে উঠছে, রাফিয়া। আমার স্কুলের অনেক কাছের একটা বান্ধবী। কলটা কেটে যাওয়ার পর কৌতূহল আর এক অজানা আশঙ্কায় আমি সাইমনের ফোনের স্ক্রিনের লকটা খুললাম। সাইমনের পাসওয়ার্ড আমার জানা, আমাদের বিয়ের তারিখ। কল লকটা ওপেন করতেই আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। একটা দুইটা নয়, গতকাল রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত এই সময়টুকুর মধ্যে রাফিয়ার মোট 28টা মিস কল। 28টা মিস কল! একটা মানুষের ফোনে তার বান্ধবীর 28টা মিস কল থাকার মানে কি? তাও আবার মাঝরাতে। আমার আর সাইমনের বিয়ে হয়েছে 4 বছর, ভালোবেসে ধুমধাম করে বিয়ে হয়েছে। ঢাকার ধানমন্ডি এই ফ্ল্যাটটিতে আমরা বেশ সুখেই দিন কাটাতাম। সাইমন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো পদে আছে, আর আমি নিজের সংসার সামলানো টুকটাক এভাবেই থাকি আর কি। আমাদের এই সাজানো সংসারে রাফিয়ার যাতায়াত নিয়মিত। ডিভোর্সের পর যখন রাফিয়া মানসিকভাবে ভেঙে পড়েছিল, আমি ওকে আমাদের বাসায় নিয়ে এসেছিলাম। সাইমন ওকে বোনের মতোই শ্রদ্ধা করত, অন্তত আমি তেমনই জানতাম। কি দেখছো ওভাবে? ওয়াশরুম থেকে বের হয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে সাইমন আমাকে জিজ্ঞাসা করলো। ওর গলার স্বর একদম স্বাভাবিক, ওর মধ্যে কোনো অপরাধ বোধ বা ভয়ের কোনো লেশ মাত্রা নেই। আমি ফোনটা ওর দিকে ঘুরিয়ে রাখলাম। ওর ফোনে রাফিয়ার সে 28টা মিস কল লাল দাগ জল জল করছে। সাইমন এক মুহূর্তের জন্য যেন থমকে গেল। ওর চোখের পলক স্বাভাবিকের থেকে একটু দ্রুত পড়লো, কিন্তু পরক্ষণেই ও একটা মলিন হাসি দিয়ে বলল যে ও রাফিয়া ফোন করেছিল, আমি তো খেয়ালই করিনি। ও বোধহয় আবার কোনো ঝামেলায় পড়েছে। তুমি তো জানোই ডিভোর্সের পর ওর মানসিক অবস্থা কতটা অস্থির। ঝামেলা? এ কথা বলে আমার নিজের কণ্ঠস্বরই যেন আমার কাছে কেমন অচেনা লাগলো। ঝামেলা হলে মাঝরাতে আমাকে কল না দিয়ে তোমাকে কেন কল দিবে সাইমন? ও কি আমার বান্ধবী নাকি তোমার? সাইমন তোয়ালেটা চেয়ারের উপরে রেখে আমার দিকে এগিয়ে এলো। আমার কাঁধে হাত রাখতেও কি ভেবে যেন ওর হাতটা সরিয়ে নিল, আর আমাকে বলল, অনন্যা তুমি ভুল বুঝছো। রাফিয়া আসলে ওর এক্স হাজবেন্ডের বিষয়ে কিছু আইনি পরামর্শ চাচ্ছে আমার কাছে, আমাদের কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজারকে। তাই হয়তো। আমি বললাম, আইনি পরামর্শ রাত 2টায় হয়? আমি ওর মুখ থেকে কথাটা কেড়ে নিলাম। আর একটা মানুষ যখন উত্তর দিচ্ছে না, তখন পরপর 28টা কল দেওয়া কি শুধুই পরামর্শ নেওয়ার জন্য? আমি বললাম, সাইমন তুমি আমাকে বোকা ভাবা বন্ধ করো। সাইমন এবার একটু বিরক্ত হওয়ার ভান করলো, আর আমাকে বলল, তুমি তিলকে তাল করছো অনন্যা। রাফিয়া বিপদে পড়ে ফোন করেছে, আর তুমি সেটা নিয়ে পরকীয়ার গন্ধ করছো। ও তো তোমার বেস্ট ফ্রেন্ড। আমি বললাম, ছিল, এখন তো নেই। আমি তখন শক্ত গলায় সাইমনকে বললাম, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু এখন তো ওকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে। ও তো অন্য কিছু হওয়ার চেষ্টা করছে। এরপর সাইমন অফিসে চলে যাওয়ার পরও আমার মনের ভিতরে ঝড় থামছে না। আর এদিকে সাইমনের ফোনটাও বাসায় রেখে গিয়েছিল। আমি ওর ফোনটা বারবার হাতে নিচ্ছি আর ভাবছি, একটাবার কি আমি রাফিয়াকে ফোন করে দেখবো? আবার নিমিষেই ভাবছি, না থাক। ড্রয়িং রুমের সোফায় বসে আমি শুধু ভাবছিলাম, কোথায় ভুল হলো আমার? সাইমনকে সত্যিই আমার আড়ালে রাফিয়ার সাথে সম্পর্কে জড়িয়েছে? আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। কাঁপতে থাকা হাতে রাফিয়ার নাম্বারে ডায়াল করলাম। রিং হতে হতেই বুকটা ডিপ ডিপ করছিল। 3বারের মাথায় রাফিয়া ফোনটা ধরলো। ওপাশ থেকে রাফিয়ার ঘুম ছড়ানো কণ্ঠ ভেসে উঠলো। বলল, হ্যালো সাইমন, তুমি এতক্ষণে ফোন করলে? কাল রাতে আমি কতটা ভয়ে ছিলাম তুমি জানো? কথাটা শেষ হওয়ার আগেই রাফিয়া থেমে গেল। হয়তো ও খেয়াল করেছে ফোনটা সাইমন করেনি, কারণ ওপাশ থেকে কোনো উত্তর আসছিল না। এরপর আমি গভীর শ্বাস নিয়ে বললাম, সাইমন অফিসে গেছে রাফিয়া। আমি অনন্যা বলছি। ওপাশ থেকে সম্পূর্ণ নীরবতা, শুধু রাফিয়ার ভারী শ্বাসের শব্দ পাচ্ছিলাম। যেই মেয়েটা কথায় কথায় খিলখিল করে হাসে, সে আজ একটা শব্দ উচ্চারণ করতে পারছে না। আমি